নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদের জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। জগন্নাথ দেবের কৃপায় তোমাদের জীবন সুন্দর হোক, অনেক ভালো থাকো তোমরা সারা বছর। আজকে অলৌকিক জোনে সত্যি ঘটনা নিয়ে আরও একবার চলে এসেছি। আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে। আজ আরও একবার শোনাবো রাধারানী দেবীর ঘটনা। উনি এর আগে ওনার ঘটনা পাঠ করা হয়েছে বলে প্রচণ্ড খুশি হয়েছেন। বলছেন, সহেলি, আস্তে আস্তে আমি আরও ঘটনা পাঠাবো। আমার বাড়িতে যারা আছেন, আমার নাতি নাতনি, আমার এক বৌমা, ওনারা খুব সাহায্য করেন ঘটনা পাঠাতে। আমার এক ফুল দাদু ছিলেন, তিনি বিয়ে থা করেননি, ভীষণ ভালো মানুষ, আর গল্প বলতেন অসাধারণ। ছোটবেলায় আমরা তার কাছে বসে কত গল্প যে শুনেছি তার হিসেব নেই। ফুলদাদু একটা কথা বলতেন, পৃথিবীতে কিছু কিছু মানুষের রাশি চক্র এমন হয় যে তারা জীবনে এক আধবার এমন সব জিনিসের দর্শন পায় যা সবাই পায় না। সে ভগবানের কৃপা হতে পারে, আবার কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারে। তবে তিনি বলতেন, সব অলৌকিক ঘটনাই যে ভয়ের তা কিন্তু না। ফুলদাদু নিজের জীবনে নাকি এমন অনেক ছোট ছোট ঘটনা ঘটেছিল, যার তিনি সাক্ষী। এত ছোট যে সেগুলো পুরো গল্প বলা যায় না, কিন্তু শুনলে গায়ে কাঁটা দেয়। আর সেরকমই একটা ঘটনা বলছি। একবার ফুলদাদু কলকাতা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। আমাদের গ্রামের বাড়ি হরিপালের দিকে। এখন যেমন রাস্তা হয়েছে তখন কিন্তু তেমন ছিল না। চারিদিকে কাঁচা রাস্তা, খানাখন্দে ভরা। বর্ষাকালে কোনটা রাস্তা কোনটা জল বোঝাই দায়। সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি হয়েছিল। 2 নম্বর বাসে করে যতটা আসা যায় এসেছিলেন। কিছু মাঝপথে বাস খারাপ হয়ে গেল। আর উপায় কি, বাকি পথ হেঁটেই যেতে হবে। চারদিক ঘুটঘুট করছে অন্ধকার, হাতে টর্চও নেই। তখন আবার টর্চ নিয়ে সবাই বেরোতো না। কুপি, হারিকেন এসবই ছিল ভরসা। ফুলদাদু মনে মনে বলছিলেন, ইস, যদি এখনকার কোনো লোক সামনে যেত, এখানকার কেউ, তাকে দেখে আমিও যেতে পারতাম। ঠিক সেই সময় একটা মেঠো রাস্তা এসে বড় রাস্তার সঙ্গে মিশেছে। সেখান থেকে যেন একটা হারিকেনের আলো বেরিয়ে এলো। লোকটাকে দেখা যাচ্ছিল না, এত অন্ধকার যে শুধু হারিকেনের কাঁচের ভেতরের আলো ওপরের হাতলটা দুলতে দুলতে এগিয়ে যাচ্ছে, সেটুকুই বোঝা যাচ্ছিল। ফুলদাদু আর দেরি করলেন না। মনে মনে ভাবলেন, যাক, একজনকে তো পাওয়া গেল। তিনি সেই আলোটাকে অনুসরণ করতে করতে হাঁটতে লাগলেন। হারিকেনটা সব সময় তার থেকে বেশ খানিকটা সামান্য দূরে। আলোটুকু দেখা যাচ্ছে, কিন্তু মানুষটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু সে আলোই যেন পথ দেখিয়ে নিয়ে চলেছে। অনেকটা পথ যাবার পর বটতলার মোড়ে এসে পৌঁছলেন। সেখানে একটা পুরনো কালী মন্দির ছিল। মন্দিরের সামনে তখন বড় একটা প্রদীপ জ্বলছিল। সে আলোয় চারপাশটা একটু পরিষ্কার। তখন ফুলদাদু থমকে দাঁড়ালেন। হারিকেনটা এখনও এগিয়ে যাচ্ছে, কিন্তু হারিকেনটা যে মানুষের হাতে থাকার কথা, সেই মানুষটা নেই। শুধু একটা জ্বলন্ত হারিকেন যেন শূন্যে ঝুলে আছে। হাতলটা দুলছে, অথচ কোনো হাত নেই, কোনো মানুষ নেই। ফুলদাদু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আর ঠিক কালী মন্দিরের সামনে গিয়ে আলোটা এক মুহূর্তে মিলিয়ে গেল। না, কোনো মানুষ নেই, কোনো হারিকেন নেই, কিচ্ছু নেই। ফুলদাদু বাড়ি ফিরে বলেছিলেন, আমরা সবসময় অলৌকিক মানেই ভয় পাই, কিন্তু সেদিন ওই হারিকেনটা যদি আমাকে পথ না দেখাতো, তাহলে হয়তো আমি অন্ধকারে কোথাও পড়ে থাকতাম, বা হয়তো উল্টে পড়ে যেতাম। কে আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো আমি জানি না, তবে সে আমাকে কোনো বিপদে ফেলেনি, আমার কোনো ক্ষতি করেনি, বরং নিরাপদে পৌঁছে দিয়েছে। এই ঘটনাটা ছোটবেলায় শুনে আমাদের খুব গা ছমছম করতো। প্রায় বলতাম, আবার বলো না ওই হারিকেনের ঘটনাটা, হারিকেনের ব্যাপারটা আরেকবার বলো। ফুলদাদুর মুখে এরকম আরও অনেক ছোট 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 গল্প শুনেছি, সেগুলো সুযোগ পেলে একদিন তোমাদের শোনাবো। ঘটনা পাঠিয়েছেন মুনমুন ঘোষ কলকাতা থেকে। বলছেন, আজ একটা ঘটনা প্রথমবার লিখছি দিদি,
আগে কোথাও আমি বলিনি। ঘটনা শুনেছি আমার এক পরিচিত দিদির কাছে, পেশায় একজন নার্স। দিদি আগে যে প্রাইভেট হাসপাতালে কাজ করতেন, সে হাসপাতালের ডাক্তারবাবুর সঙ্গে ঘটনাটি ঘটেছে। দিদি ওনার কাছে একদিন ঘটনাটি শোনেন। ডাক্তারবাবু তখন সবেমাত্র একটি আবাসনে ফ্ল্যাট নিয়েছেন। ফ্ল্যাটটা ওনার হাসপাতালের কাছাকাছি, তবে ওনার পরিবারের কেউ আসেনি, উনি একাই থাকতেন ফ্ল্যাটে। যেহেতু ওনার হাসপাতালের কাছাকাছি জায়গায় থাকলে ওনার কাজের সুবিধা হবে। উনি গাইনোকোলজিস্ট ছিলেন, কয়েকদিন এসেছেন, তাই তখনও কারোর সঙ্গে তেমন পরিচিতই হয়নি ওনার। দিনের বেশিরভাগ সময় তার হাসপাতালেই কেটে যায়। আবাসনের কেউ কেউ জানতেন উনি ডাক্তার, তবে উনি যে গাইনোকোলজিস্ট এটা তখন অনেকেই জানতেন না, বা হয়তো বলা যেতে পারে কেউই জানতেন না। এরকম একদিন অনেক রাতে ওনার ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ উনি শুনতে পান। তখনও ঘুমাননি। অত রাতে কে দরজায় ধাক্কা দিচ্ছে এটা উনি ভাবছিলেন। দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে বুঝতে পারছেন কেউ যেন প্রচণ্ড বিপদে পড়ে ওনাকে ডাকছে। যাই হোক, উনি থাকতে না পেরে দরজা খুলে দেখলেন একজন ভদ্রলোক ওনার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওনার ফ্ল্যাটের দরজার বাইরে কমন প্যাসেজের আলোটা, যেটা একটু আগেও জ্বলছিল, সেটা বন্ধ। জায়গাটা অন্ধকার। উনি দরজা খোলা মাত্র ওই ভদ্রলোক বললেন যে ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা, বাথরুমে পড়ে গেছেন, যন্ত্রণা হচ্ছে। উনি তো গাইনি ডাক্তার, ওনাকেই ডাকতে এসেছেন, উনি যেন তাড়াতাড়ি আসেন। ভদ্রলোক বললেন যে উনি ওই আবাসনেরই পাশের ব্লকে টপ ফ্লোরে থাকেন। ডাক্তারবাবু বলেন, আপনি দাঁড়ান, আমি ব্রিফকেসটা নিয়ে আসছি। ভদ্রলোক বললেন, ওনার দাঁড়ানোর সময় নেই, ডাক্তারবাবু যেন তাড়াতাড়ি আসেন। ডাক্তারবাবু ওনার ব্রিফকেসটা ভেতর থেকে নিয়ে এসে বেরোতে গিয়ে দেখেন প্যাসেজের আলোটা দিব্যি জ্বলছে। তাড়াতাড়ি ফ্ল্যাটে গিয়ে দেখেন ভদ্রমহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর বাড়ির লোক ডাক্তারকে ফোন করছে। পাগল পাগল অবস্থা। সেই সময় ডাক্তারবাবুকে ওখানে দেখে সবাই অবাক হয়ে যায়। এইটুকু সময়ের মধ্যে কি করে ডাক্তার চলে এলো, সবাই ভাবছে। অবস্থা খারাপ দেখে উনি ওনার বাড়ির লোককে হাসপাতালে ভর্তি করার কথা বলেন। উনি যে ডাক্তারের কাছে দেখাতেন, সেই ডাক্তারবাবু যেখানে বসতেন সেই হাসপাতাল বেশ দূরে। ওনাকে কাছাকাছি ওই হাসপাতালে ডাক্তারবাবু যেখানে কাজ করতেন ওনার আন্ডারেই ভর্তি করা হয়। ডাক্তারবাবু বললেন, আশ্চর্যের বিষয় হলো এত কিছুর মধ্যে ভদ্রমহিলার স্বামীকে উনি একেবারেও দেখতে পেলেন না। এমনকি হাসপাতালে সবাইকে দেখলেও স্বামীকে দেখা গেল না। হাসপাতালের কাগজেও ভদ্রমহিলার বাবা সাইন করলেন। যাই হোক, ডাক্তারবাবুর হাতেই মহিলার সন্তান জন্ম নেয়। এর কিছুদিন পর ভদ্রমহিলা সুস্থ হলে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু ওই দিন বাড়িতে কার কাছে খবর পেয়ে এসেছিলেন? ডাক্তারবাবু বলেন, ওনার স্বামী ওনাকে এসে প্রথমবার খবর দেয়। তখন ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, কি করে সম্ভব, উনি তো নেই। ডাক্তারবাবু বলেন, নেই মানে? বলেন, আমার স্বামী নেই, কিছু মাস আগেই দুর্ঘটনায় মারা গেছেন। ডাক্তারবাবু বাক রুদ্ধ হয়ে যান, ভাবেন এটা কি করে সম্ভব। ডাক্তারবাবু মেনে নিতে বাধ্য হন যে আগত সন্তান এবং স্ত্রীকে রক্ষা করতে একদিন এক পিতার আত্মা ছুটে এসেছিল। এই ঘটনাটি দিদির কাছে শুনে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠেছিল। সত্যি বলছি, আমারও প্রচণ্ড অবাক লেগেছে। মানে বিশ্বাস করা যায় না। অনেকে যারা বলবেন আমরা এগুলো মানি না, দেখুন ডাক্তারদের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে না, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সমস্ত কিছু পড়াশুনো করে ওই জায়গায় পৌঁছেছেন, তারা যখন এই ঘটনাগুলো বলেন, তারা তো মিথ্যা ভ্রম ছড়াবেন না, ছড়িয়ে তাদের কোনো লাভও নেই। সেখানে কিছু বলার থাকে না। অসাধারণ একটা ঘটনা, এবং খুব খারাপ লাগলো উনি জীবিত অবস্থায় সন্তানকে দেখতে পেলেন না। এটা একটা খুব খারাপ জিনিস। অনেকের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে যায়। শোনাবো সর্বরী সান্যাল দিদিভাইয়ের। উনি দুটি ঘটনা পাঠিয়েছেন। উনি বলছেন, সহেলি, প্রথম ঘটনাটি আমার স্বামীর সঙ্গে ঘটে গেছিল। আমার স্বামী ধানবাদের ছেলে, সেখানেই বড় হওয়া, সেখানেই সঙ্গী সাথী, জীবনের সবথেকে ভালো সময় ছেলেবেলা সেটা উনি ওখানে কাটিয়েছেন। আর তখনকার দিনের ছেলেবেলা মানে তো জানো, কোনো মোবাইল না, টেলিভিশন না, শুধু পড়াশুনো, খেলাধুলো, অবিরাম আড্ডা।
সেই সুন্দর একটা জীবনের সব অনেক বন্ধু বান্ধব তো ছিল, কিন্তু সব থেকে ভালো বন্ধু যাকে আমরা এখন বলি বেস্ট ফ্রেন্ড, তার নাম ডাকনাম ছিল কালু। তিনি খুব ভালোবাসতেন এনাকে, দুজন মানে হরিহর আত্মা যাকে বলা হয়। এবার পরবর্তীকালে কলেজে পড়ার সময় উনি ধানবাদ থেকে চলে আসেন এই কলকাতার দিকে, এখানে পড়াশুনো চাকরি বাকরি এখানে পরে সেটেল হয়ে যান। কিন্তু বাড়ি যখন যেতেন ধানবাদে বা যোগাযোগও ছিল, তখন খবর পান যে তার সেই প্রিয় বন্ধু কালু নেশায় আচ্ছন্ন হয়ে গেছে। এত ভালো ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, পড়াশোনায় ভালো, সমস্ত কিছু ভালো, কী করেছে নেশায় পড়ে গেল এবং নেশা থেকে বেরিয়ে আসতে পারছে না, শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। সমসাময়িক যারা বন্ধু বান্ধব পরিজন তারাও খুব দুশ্চিন্তায়, নানাভাবে চেষ্টা করছে তাকে কী করে ঠিক করা যায়। তো এরকমই দিন কাটছে। উনি কলকাতায় বাড়িতে স্ত্রীকে প্রায় বলেন যে খুব চিন্তা ভাবনা করেন যে এরকম খবরটা শুনলাম, খুব মনটা খারাপ হয়ে গেল, কোথা থেকে মানুষের কি হয়। তো এরম বেশ কিছুদিন কেটে গেছে, কাজকর্মের চাপে ধানবাদ যাওয়া হয়নি, ভাবছেন যাব। এরপরে একদিন উনি রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ ওনার কানের কাছে মানে আধ ঘুম আধ জাগা, পুরোপুরি যে খুব গভীর ঘুমে আচ্ছন্ন তা কিন্তু না, একটা ঘুম ঘুম ভাব। ওনার নাম গৌতম, ওনার নাম ধরে দেখছেন কালু ডাকছে গৌতম গৌতম বলে। উনি স্পষ্ট শুনতে পান এবং স্ত্রীকে ডেকে তোলেন যে দেখো আমার বন্ধু ডাকছে, কালু ডাকছে। আমি পরিষ্কার ওর আওয়াজ পেলাম। উনি বলেন তোমার বন্ধু অসুস্থ, আর এখন সে এখানে কী করে আসবে ধানবাদ থেকে? ও সারাদিন ওনার কথা ভাবছো তো, ও স্বপ্ন দেখেছো। উনি বলছেন না স্বপ্ন না, আমি সত্যি ওর মানে পরিষ্কারভাবে শুনেছি ওর গলা। স্বাভাবিক ওনার বিশ্বাস হয় না। যাই হোক, উনিও বিষয়টা নিয়ে আর কথা বাড়ান না। তারপরে খবর আসে কালু অসুস্থ তো ছিলই, মারা গেছে। এবং পরে ওনারা মিলিয়ে দেখেন যেদিন উনি ওনার গলার আওয়াজ শুনেছিলেন, যে ওনার নাম ধরে ডাকছেন ওনার প্রিয় বন্ধু, তার অলরেডি 2 দিন আগেও তার বন্ধু মারা গেছে। সুতরাং সে এখানে এসেছিল, ডেকেছে, সেসবের কোনো সম্ভাবনা নেই। তো শেষবারের মতো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল বা তাকে জানান দিতে এসেছিল যে আমি নেই, সেটাই হয়তো হবে। তারপর উনি প্রচণ্ড মনে দুঃখ পান এবং মনটা ভেঙে যায়। তবে হ্যাঁ, তারপর থেকে আজও অবধি তেমন কোনো ঘটনা আর ঘটেনি ওনার বন্ধুকে কেন্দ্র করে। দ্বিতীয় যে ঘটনাটা উনি পাঠিয়েছেন, ওনার এক খুড়তুতো দিদি রিঙ্কুদি, তিনি হসপিটালে চাকরি করেন। তার স্বামী খুব অল্প বয়সে মারা যান। তো স্বামী মারা যাবার পর খুব মানে একটা ছন্নছাড়া জীবন হয়ে যায়। অনেকটা সময় স্বামী পরিবারকে দিতেন, ছেলের দেখাশোনার জন্য ওনাকে ভাবতে হতো না। তার এভাবে হঠাৎ করে চলে যাওয়া, একদম অকুল পাথারে পড়ে যান। তো এরকম ওনার ছেলে কলকাতায় খুব নামি স্কুলে পড়াশুনো করতো তখন, যে সময়কার কথা বলছি। তো সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়ে খাওয়া দাওয়ার যাবতীয় সব কিছু ছেলেকে বলে যেতেন। তো ছেলে বাড়ি আসতো, এসে নিজেই নিয়ে খাবার বেড়ে খেত, পোশাক পরিবর্তন করতো, সব কিছু। উনি কী করতেন, সারাদিন কাজ তো ওনাকে করতেই হবে। তো যখন অফিস টাইমেও ওনার মনটা পড়ে থাকতো ছেলের দিকে, ছেলেটাও ঘরে একা আছে, কারণ সবার তো লোকজনের সুবিধা প্রত্যেকের তো থাকে না। ছেলেটা একা একা কী করছে, এতদিন না বাবা ছিল, খুব ওনার মনটা বিচলিত হয়ে থাকতো। উনি কী করতেন, বাড়ির থেকে প্রতিদিন বেরোতেন, ছেলেকে তো পাখি পড়া করে বলে দিতেন এটা করবে এটা করবে না, এরম সময় খেয়ে নেবে, আমি কিন্তু বারবার খবর নেব। কিন্তু মনটা তো মায়ের মন। উনি স্বামীর ছবির দিকে তাকিয়ে বলতেন ছেলেটা একা থাকবে ঘরে, যতক্ষণ না আমি আসছি তুমি ওকে দেখে রেখো। স্বাভাবিকভাবেই মা হয়ে বলে যেতেন। তো এরকম বেশ কিছুদিন ধরে চলছে। একদিন ওনার ছেলে বলছে মা, তখন বারবারই বলছি ওনার ছেলে তখন খুবই ছোট, মা এখন যখন স্কুল থেকে আসি বাবা তো ঘরে থাকে, কিন্তু বাবাকে যদি বলি আমাকে একটু জল দাও, 1 গ্লাস জল দাও, আমি পড়তে বসেছি, বাবা না বসে থাকে তো বসেই থাকে, 1 গ্লাস জলও আমাকে এগিয়ে দেয় না। কথা বলতে গেলে দেখি কোনো কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, উত্তর দিচ্ছে না, কেমন স্থির হয়ে আছে। বাবার কি কোনো অসুখ করেছে মা? বাবা এরম হয়ে গেছে কেন গো? একদম কথা বলে না, শুধু পাথরের মতো বসে থাকে।
আর ওই ঘরটায় বসে থাকে, নড়েও না, চড়েও না, খায়ও না, আমি খেয়েছি কি না জিজ্ঞেসও করে না, শুধু বসে থাকে। প্রথমে স্বাভাবিক ছেলের কথা তো উনি গুরুত্ব দেননি। দ্বিতীয় দিনে যখন ছেলে বলছে মা বাবা আর ভালোবাসে না, বাবা আর করে না, কখনো থাকে কখনো চলে যায়, ওনার কোথাও না মনের মধ্যে একটা কাঁটা ফুটেছে যে ছেলে তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার ছেলে না। আর ওর কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে খুব সিরিয়াস বিষয়টা নিয়ে। তারপরে বলেন যে তুমি কোথায় দেখেছো? বলেন ওই যে ওই ঘরটায় বাবা যখন অসুস্থ ছিল শুয়ে থাকতো, ওখানেই বাবা এখন বসে থাকে পাথরের মতন, কথাও বলে না, সাড়াও দেয় না, নিজেও খায় না, আমি খেয়েছি কিনা জিজ্ঞেসও করে না। বাবা যেন পুরো মূর্তি হয়ে গেছে, পুতুলের মতন হয়ে গেছে, এরকম করে মাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে। ওনার বেশ ভয় লেগে যায় এবং আরও একটু ছেলেকে জিজ্ঞাসাবাদ করে উনি জানতে পারেন, ছেলে বলে যে মা তুমি যেই চলে আসো না, তোমার গলার আওয়াজ পাওয়ার পর থেকে বাবাকে কিন্তু ওই ঘরে আর দেখি না। যখন তুমি থাকো না তখন কিন্তু থাকে, কখনো দেখি থাকে নেই, তবু থাকে। তুমি চলে আসার পর যতক্ষণ তুমি বাড়ি আছো বা তুমি ছুটি যেদিন বাড়িতে থাকো, সেদিন আর বাবাকে দেখতে পাই না। তো এটা শুনে ওনার স্বাভাবিক প্রচণ্ড উনি ভয় পেয়ে যান এবং সাময়িক একটা লোকের ব্যবস্থা করেন, কষ্ট করে হলেও, কারণ একার সংসার, খুবই বিপদে পড়েছিলেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে ওই সময়টা উনি যাচ্ছিলেন। তো ওনার পরিচিত এক দিদিকে উনি পুরো বিষয়টা বলেন। তিনি বলেন যে দেখো ওভাবে ছেলেকে একা রাখা তার ঠিক না, এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা, স্বামীকে ওইভাবে বলে যাওয়া ছেলেকে দেখে রেখো, যেহেতু অকালে মারা গেছেন জলজান্ত মানুষ, এভাবে বলে যেও না। তুমি স্বামীর ছবিটাকে উল্টো করে রাখো আর ওকে বলে বলে যাওয়াটা বন্ধ করো। আরও কিছু জিনিস উনি বলেন, তো সেগুলো পালন করতে থাকেন। আস্তে 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 ছেলেও বড় হতে থাকে, বুঝতে পারে বাবা নেই, মানে বাবা যেখানে গেছে সেখান থেকে আর ফেরা যায় না। এবং ওই কমপ্লেনটা যে বাবা বসে থাকে পাথরের মতো, কথা বলে না, ওটাও চলে যায়। জিজ্ঞেস করে জানতে পেরেছেন যে না, বাবা আর আসে না। ওনার স্বামী একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই বারবার বারবার ঘুরে ঘুরে আসছিলেন, ছেলেকে ছেড়ে যেতে পারছিলেন না। স্ত্রী দায়িত্ব দিয়েছেন, উনি ছাড়তে পারছিলেন না। তো সেই ছেলে আজ অনেক বড় হয়েছে, ভালো জায়গায় চাকরি করছে, প্রতিষ্ঠিত, মাকেও ভালো রেখেছে। ভালো লাগলো ঘটনা পড়ে।